সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ গত 15 বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। ছাত্র জনতার আন্দোলনে নতুন দেশ পেয়েছি, সেখানে কেউ কেউ ফ্যাসিবাদের সঙ্গে আতাত করছে, তাদের ফিরিয়ে আনবার কথা বলছে। এবারে জানাবো, জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার। একটি বিশেষ পরিস্থিতি বা উত্তেজনার মধ্যে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনবার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা ছাড়া দেশের সব রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। জানাবো, তারেক রহমানকে ভিলেন বানানোর নীল নকশা। 1-11 পরিস্থিতির মতোই ফের -2 ফর্মুলায় মেতে উঠেছে দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা। 2007 সালে রাজনীতি থেকে দুই নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে সরানোর নীল নকশা এঁকেছিল একটি পত্রিকা। দীর্ঘ 1.5 যুগ পরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে ফর্মুলা অভিন্ন হলেও মাইনাসের তালিকায় খালেদার সঙ্গে যুক্ত হয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বিএনপির জনসভা মঞ্চে জুনায়েদ আহমেদ পলকের শালিকা। নাটোরের সিংড়ায় বিএনপির জনসভার মঞ্চে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালিকা ডাক্তার ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। বিএনপি নেতাকর্মীরা বিষয়টি ভালোভাবে নেয়নি। এবারে থাকছে তরুণদের জন্য গ্রিন সিগন্যাল, সমমনাদের জন্যও আসন ছাড়ছে বিএনপি। 1.5 যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন দল গোছানোর পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটের মাঠ সাজাচ্ছে। আসন্ন নির্বাচনে শতাধিক আসনে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দিতে চান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে বিভিন্ন আসনে তরুণ নেতাদের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নেবার গ্রিন সিগন্যাল দিয়েছেন তিনি। এ বিষয়ে উপযুক্ত সময় তিনি প্রার্থী চূড়ান্ত করবেন বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলা, নিহত 12। ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় ঝাপোরিঝিয়ায় চালানো হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। স্থানীয় গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। ইভান ফেডরো বলেন, শুক্রবারের হামলায় একটি গাড়ি গ্যারেজের এবং সার্ভিস স্টেশনে আগুন ধরে যায়। টেলিগ্রাম পোস্টে করা একটি ছবিতে দেখা যায় সেখানে আগুন জ্বলছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না, নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ গত 15 বছরে দেশে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না। ছাত্র জনতার আন্দোলনে নতুন দেশ পেয়েছে, সেখানে কেউ কেউ ফ্যাসিবাদের সঙ্গে আতাত করছে, তাদের ফিরিয়ে আনার কথা বলছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের দাবিদার রাষ্ট্রে পরিণত করেছিল। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না। মিরপুর 10 সিটি কর্পোরেশন অফিসের উত্তর পাশে ফকিরবাড়ি লেনে জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের সুস্থ কামনায় শহীদদের স্মরণে দোয়া আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নূর। তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর সবাই নিজ নিজ কাজে ফিরে গেছে, কিন্তু আমাদের মনে রাখতে হবে পরাজিত শক্তি যে কোনো সময় ফিরে আসতে পারে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশকে নিয়ে ভারতের মিডিয়াগুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যেখানে হিন্দু ভাইদের উপর নির্যাতন হচ্ছে, নিপীড়ন হচ্ছে। এমন নির্লজ্জ মিথ্যাচার আর হতে পারে না, কারণ বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা হয়েছে। একদিকে অপপ্রচার, অন্যদিকে হামলা। এসব করে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমরা বলছি, দুদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। তাহলে ভারত কেন বিরূপ আচরণ করছে? তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলাদেশি রয়েছেন তাদের বলবো, আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন। তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে যে দানবীয় রাষ্ট্র গড়ে তুলেছিল তার পরিবর্তনের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছিল। রাতারাতি নির্বাচন হলে এই পরিস্থিতির পরিবর্তন হবে না। আমরা এ সরকারকে সময় দিতে চাই। সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করে দেশ সংস্কারকে এগিয়ে নিতে হবে। সরকারের সব দলের প্রতিনিধি থাকলে তখন রাস্তায় আর আন্দোলন হবে না, এবং সবার অংশগ্রহণ থাকলে রাষ্ট্র সংস্কারের কাজে এগিয়ে নেওয়া সহজ হবে। জাতীয় ঐক্যের মাধ্যমে ভারতকে দুটি বার্তা দিল অন্তর্বর্তী সরকার। একটি বিশেষ পরিস্থিতিতে বা উত্তেজনার মধ্য দিয়ে দল মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আনবার উদ্যোগ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পতিত আওয়ামী লীগ, তাদের মিত্ররা
ছাড়া দেশের সব রাজনৈতিক দল সংগঠন বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩ পর্বের বৈঠকগুলো জাতীয় ঐক্য প্রচেষ্টা নিরিখে কার্যকর এবং সফল হয়েছে। এর মাধ্যমে এই বার্তাটি প্রতিষ্ঠিত পেয়েছে যে কোনো মত এবং পথের ভিন্নতা সত্ত্বেও দেশের স্বাধীন অস্তিত্ব, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক। একজন হিন্দু ধর্মীয় নেতাকে গ্রেপ্তারের পর ভারতের হিন্দুত্ববাদী কিছু সংগঠন গোষ্ঠী সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায়। এ নিয়ে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতিতে ড মোহাম্মদ ইউনূস রাজনৈতিক সহ ধর্মীয় নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। সরকার ও রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করে, হিন্দু সম্প্রদায়কে ঘিরে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর পেছনে পতিত আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনার ভূমিকা রয়েছে। তার সঙ্গে যুক্ত হয়ে ভারতীয় কর্তৃপক্ষ বিভিন্নভাবে অস্থিরতা তৈরি করছে। তারেক রহমানকে ভিলেন বানানোর নীলনকশা। ১/১১ পরিস্থিতির মতোই ফের -2 ফর্মুলায় মেতে উঠেছে দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকা। ২০০৭ সালে রাজনীতি থেকে দুই নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে সরানোর নীলনকশা এঁকেছিল পত্রিকাটি। দীর্ঘ ১.৫ যুগ পরে উদ্বুদ্ধ পরিস্থিতিতে ফর্মুলা অভিন্ন হলেও মাইনাসের তালিকায় খালেদার সঙ্গে যুক্ত হয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১/১১ এর পরবর্তী সময়ে তারেক রহমানকে রাজনীতির ভিলেন বানানোর অপ্রতিরোধ্য অপচেষ্টার অংশ হিসেবে অব্যাহতভাবে তার চরিত্র হনন করা হয়েছিল। তাকে জঙ্গি সম্পৃক্ততা, সন্ত্রাসের গডফাদার, দুর্নীতিবাজ এবং বিত্ত বৈভবের মালিক দেখে মানুষের কাছে খাটো করবার পাশাপাশি তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেবার মিশনও নেওয়া হয়েছিল। পর্দার অন্তরালে ওই পত্রিকাটির এ ধরনের নীরব নীলনকশা এখনও চলছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এরই মধ্যে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে শুরু করেছে। বিএনপি নেতাদের মধ্যেও দেখা গিয়েছে তীব্র অসন্তোষ। শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজনৈতিক কারণে দেশান্তরিত। তার রাজনৈতিক ক্যারিয়ার নস্যাৎ করতে চরিত্র হনন থেকে শুরু করে তাকে সন্ত্রাস দুর্নীতির বরপুত্র বানিয়ে ছেড়েছিল কাউরান বাজারের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা। ইসলাম বিদ্বেষী এবং ধর্মভীরু মানুষকে জঙ্গি বানানোর দায়ে অভিযুক্ত পত্রিকাটির অফিসের সামনে সম্প্রতি ইসলামপন্থী একটি ক্ষুব্ধ পক্ষ প্রতিবাদ করে গরু জবাই দিয়েছে। অভিযোগ রয়েছে, হীন উদ্দেশ্যে সমাজে ভুল বার্তা দিয়ে জনরস তৈরি করতেই তারেককে জড়িয়ে শত শত প্রতিবেদন ছাপিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার বরবাদ করবার অপচেষ্টায় করেছিল ভারতের রয়ের এজেন্ট বলে সমালোচিত এই জাতীয় দৈনিকটি। ১/১১ বাস্তবায়নের সামনে থেকে নেতৃত্ব দেওয়া পত্রিকাটির মূল এজেন্ডাই ছিল আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি তারেক রহমানকেও মাইনাস করা। পত্রিকাটিতে প্রকাশিত অসংখ্য কার্টুন, সংবাদ এবং কলাম বিশ্লেষণ করে এমন চিত্র ধরা পড়ে। পত্রিকাটির হাতে তৈরি অনেকেই এখন সরকারের অংশ। সমালোচকরা বলছেন, স্বৈরাচারের পতন হলেও কিংবা তারেক রহমানের অনেক মামলা খালাস পেলেও কিছু মামলা এখনও জারি রয়েছে। এখনও তারেক রহমান দেশে ফেরার পুরো আস্থা না পাওয়ায় ওইসব বিষয় মূলে রয়েছে। আর এটি যেন বিলম্বিত হয় ভেতরে থেকে পত্রিকাটি সেই চেষ্টাই করছে বলে অভিযোগ রয়েছে। সময় সুযোগ বুঝে তাই আগের নীলনকশা বাস্তবায়নে পত্রিকাটি সক্রিয় রয়েছে বলে জানা গেছে। এসব নিয়ে বিএনপি এবং সাধারণ মানুষের মধ্যে শোরগোল, আলোচনা সমালোচনা শুরু হয়েছে। পত্রিকাটি প্রথম আলো। অভিযোগ রয়েছে, দেশের বড় দুই দলকে বাদ দিয়ে রাজনীতিতে তৃতীয় ধারা তৈরির প্রবক্তা প্রথম আলো ১/১১ সময় ব্যর্থ হলেও এখন তাদের -2 ফর্মুলা থেমে নেই। শুধু তারেক রহমানই নন, চরিত্র হনন করে অসংখ্য প্রতিবেদন ছাপানো হয়েছিল তারেক রহমানের ছোট ভাই জিয়াপুত্র আরাফাত রহমান কোকোর নামেও। আর্কাইভ ঘেটে দৈনিক প্রথম আলো পত্রিকার শত শত সংবাদ শিরোনাম চোখে পড়ে, যেখানে মূলত বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর চরিত্রই হরণ করা হয়েছিল। বিএনপির জনসভা মঞ্চে জোনায়েদ আহমেদ পলকের শালিকা। নাটোরের সিংড়ায় বিএনপির জনসভার মঞ্চে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের শালিকা ডাক্তার ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। বিএনপি নেতাকর্মীরা বিষয়টি ভালোভাবে নেননি। শুক্রবার বিকাল ৪টায় সিংড়ার কোর্ট মাঠে উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচা শ্বশুর এবং ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি তারই ভাতিজি। দেখা যায় খোদ বিএনপির মধ্যে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। ফারজানা রহমান দৃষ্টি বিগত দিনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পলকের স্ত্রীর সঙ্গে সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়া সজীব অজেদ জয়ের কাছ থেকে ইয়াং বাংলার অ্যাওয়ার্ড গ্রহণ করেন। এছাড়াও সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি ডিজিটাল বাংলাদেশ দিবসের অ্যাওয়ার্ড ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন জাতীয় অ্যাওয়ার্ড প্রদান করেন। বিএনপির এক কর্মী কুরবান তার ফেসবুক পোস্টে লেখেন, সিংড়া বিএনপির জনসভায় মঞ্চে জোনায়েদ আহমেদ পলকের শালিকা। তাহলে কি এরাই আগামী দিনের বিএনপি? তবে এ বিষয়ে ফারজানা রহমান দৃষ্টি বলেন, সামাজিক কাজ করতে গিয়ে অনেকের সঙ্গেই মিশতে হয়। এর জন্য আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে দাওয়াত পেয়েছেন। মানুষের জন্য কাজ করেই বিভিন্ন পুরস্কার পেয়েছেন বলে দাবি করেছেন তিনি।